গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেলে সকলকে আমন্ত্রণ। এখন পড়ছি সৌমিত্র চট্টোপাধ্যায়ের আত্মপরিচয়ের 4 নম্বর পর্ব। আজকের পর্বের নাম শহর, গ্রাম, অশনি সংকেত। আশা করি সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন। উপরে যে ছবিটি দেখছেন তার সঙ্গে আমার আজকের লেখার কোনো মিল নেই। একটা যোগসূত্র আছে, শুধু স্মৃতি। তবে তা দিয়ে তো কত কিছুর সঙ্গে জুড়ে যায়। মানিকদার সঙ্গে নানা আলাপে অশনি সংকেতের কথাও মাঝে মাঝে উঠত। মানিকদা প্রায়ই বলতেন, বিভূতিভূষণ যে ডায়লগগুলো লিখতেন সেগুলো এত সিনেম্যাটিক যে সেগুলোকে আর কিছু করতে হয় না, পাল্টে সিনেমার উপযোগীও করে নিতে হয় না। গল্পটা পড়ে আমারও খুব ভালো লেগেছিল। তখন আমি নিজের একটা জার্নালে অনেকটা এরকমই লিখেছিলাম যে এটা ভারতের অন্যতম চিরকালীন সংকট, দুর্ভিক্ষ। একের পর এক দুর্ভিক্ষ হচ্ছে। দুর্ভিক্ষের মতন অবস্থা যে দেশে, এমন বিপুল দারিদ্র্য রয়েছে যে দেশের গ্রামে, এই ছবিটা আমাকে ঠিক সেরকম একটা কাহিনী পটের মধ্যে সেই কাহিনী অবলম্বনে তৈরি একটা পরিস্থিতির মধ্যে প্রবেশ করার সুযোগ দিচ্ছে। সেটা আমার জীবনে একটা বড় প্রাপ্তি। লিখেছিলাম সখারাম গণেশ দেওস্করের কথা। তার গ্রন্থ দেশের কথা পাঠ করে আমার এই ধারণা হয়েছিল যে এই দুর্ভিক্ষটা মানুষের তৈরি এবং ইংরেজের শাসনের জন্যই এই দুর্ভিক্ষ। এমনকি ওই যে মারাত্মক 43-এর মন্বন্তর, তার অন্তরালেও ভয়ঙ্কর পরিমাণে মানুষের হাত ছিল। তখন বিশ্বযুদ্ধ হচ্ছিল, যাতে সেনারা ভুভুক্ষ না থাকে তার জন্য সমস্ত খাদ্যশস্য বাজেয়াপ্ত করে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু দেশের মানুষ নিজেরা ফসল ফলিয়ে খেতে পাননি। যে সময়ে অশনি সংকেত করছি তার আগে এবং পরে আমার মন সত্যিই খুব বিচলিত থাকত ভারতের গ্রাম নিয়ে। আমি একটা জিনিস গভীরভাবে মনে করতাম, এবং এখনো করি, আসলে শহর এবং গ্রাম যেন দুটো আলাদা দেশ। আমার অনেক সময় মনে হয়েছে আমি একজন ইউরোপীয় বন্ধুকে যতটা চিনি, একজন গ্রামের মানুষকে কি ততটা চিনি? রমা কৈবর্ত, হাসিম শেখকে আদৌ চিনি তো? এই প্রশ্নটা আমার মনের মধ্যে আসতো এবং আমাকে খুব পীড়া দিত। এখনো তা দেয়। সেই অবস্থা এলো অশনি সংকেতে কাজ করার সুযোগ। মজা এই যে আমার যেরকম ইমেজ সেটা খুবই শহুরে, বলা যায় আরবান। সেক্ষেত্রে প্রশ্ন এই যে মানিকদা আমাকে অশনি সংকেতের ব্রাহ্মণ গঙ্গাচরণের চরিত্রে বাঁচলেন কেন? একটা কারণ বোধ হয় এই যে উনি বুঝতে পেরেছিলেন আমার মধ্যে একটা বহুমুখিতা আছে। এটা তার মতন করে কেউ বোঝেননি। বারবার কত রকম চরিত্রে আমাকে নিয়েছেন। এরকম আরেকজন আছেন, তপন সিংহ। তাদের দুজনের কাছে আমি সবচেয়ে বেশি ঋণী অভিনয় শিক্ষার ব্যাপারে। তপনদা কত আগে ক্ষুতিত পাষাণের নায়কের পরেই আমাকে ঝিন্দের বন্দির খলনায়ক হিসেবে কি করে ভাবলেন কে জানে। ওরা বোধহয় আমার ভেতরটা দেখতে পেরেছিলেন। যাকগে, যখন সত্যি সত্যি অশনি সংকেত ছবিটা করার কথা হলো, তখন ওই 70-এর গোড়ায়, বিশেষ করে নকশাল বাড়ি, যুব বিদ্রোহ প্রভৃতির ফলে আমি গ্রাম শহরের এই বিভেদটা নিয়ে আরো সচেতন। আমি মনে করতাম, এবং এখনো মনে করি, এক ধরনের চিরস্থায়ী বন্দোবস্তর ফলে সত্যিই দুটো আলাদা দেশ বিরাজ করে। এক ভাষায় আমরা কথা বলি ঠিকই, কিন্তু একই জীবন আমরা যাপন করি না। সেই দুঃখবোধটা আমাকে সচেতন করেছিল। যখন মানিকদা বললেন লোকেশন দেখতে যাবেন, আমি মানিকদাকে অনুরোধ করলাম আমিও যেতে চাই। কিন্তু এটা প্রথা নয়, তখন অভিনেতা সঙ্গে যায় না। সেরকম কোনো সিস্টেমও নেই ইন্ডাস্ট্রিতে। মানিকদা কিন্তু বিনা বাক্য ব্যয়ে বললেন, হ্যাঁ চলো আমার সঙ্গে। আমি মানিকদার সঙ্গে গিয়েছিলাম। যে 5-7 দিন বীরভূমের নানা প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘুরে ঘুরে লোকেশন দেখা হয়েছিল, আমি ছোট ছোট সেগুলোর নোট নিতাম। তার মধ্যে কিছু অভিনয় সংক্রান্ত নোট, কি করে গায়ের লোকে বসে, কিভাবে গা চুলকোয়, কি করে পৈতেটা মার্জনা করে, এই সব যেমন আছে তেমনই সঙ্গে সঙ্গে আমি গ্রাম দেখে মন্তব্য করেছি যে অবর্ণনীয় সুন্দর একটা গ্রাম। সেখানকার জীবনযাত্রার মান এমনই যে দেখলে মনে হয় কবে এগুলো বদলাবে। এইসব চিন্তা থেকেই অশনি সংকেতের ভিতরে ঢুকতে পেরেছিলাম। আমরা 3 বার গিয়েছিলাম। প্রত্যেকবার যাওয়ার আগে আমার মনে আলাদা প্রস্তুতি আসত।
স্বতঃস্ফূর্তভাবেই আসত। মনে হতো যে এই কলকাতা, এটাকে পিছনে ফেলে আমি আমার প্রার্থিত শৈশবে ফিরে যাচ্ছি। আমার শৈশব একটা ছোট্ট মফস্বল শহরে শুরু হয়েছিল, নদিয়া জেলার কৃষ্ণনগরে। আর নদী পেরোলেই গ্রাম। সেগুলো আমার স্মৃতিতে যে নস্টালজিয়া তৈরি করে রেখেছিল, আমি যেন সেখানে ফিরে যাচ্ছি। আমার ঠিক সেরকমই কেন জানি মনে হতো। সেই মানুষদের আমি চিনতে পারতাম তখন, যেন স্পষ্ট দেখতে পারতাম। বিশেষ করে অশনি সংকেত ওই নদিয়া জেলার উপরেই লেখা, সেজন্যই আমার আরও আপনার মনে হতো। তার টপোগ্রাফি, ল্যাঙ্গুয়েজ, যে ভাষায় আমি কথা বলেছিলাম, সেটা অটোমেটিক্যালি বলেছি, আমাকে কখনো শিখতে হয়নি। আমি জানতাম সে ভাষা। অধিকাংশ নায়কের, বা বলা ভালো নায়কের ভূমিকায় অভিনেতাদের একটা সংকোচ থাকে নিজেদের ডিগ্ল্যামারাইজ করার ব্যাপারে। সবিনয়ে বলতে পারি আমার মধ্যে সেটা ছিল না। আমি অসংকোচে হাঁটুর উপর পা তুলে খালি গায়ে কাজ করেছি। সেটা কিন্তু আত্মপ্রদর্শের জন্য নয়, জীবনটাকে ফুটিয়ে তোলার জন্য। আমি শুটিংয়ের সময়, বা যখন আমাদের শট হচ্ছে না, এমনকি হচ্ছেও হয়তো, আমি অনবরত ওই গ্রামের লোকেদের সঙ্গে গল্প করতাম। নানা রকম সাধারণ গল্প। তারা কখনো কখনো মুড়ি মেখে এনে আমাকে খাওয়াতো। অশনি সংকেত বার্লিনে গোল্ডেন বেয়ার পেল। তারপর শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচনের কথা এলো। তখন ডেরেক ম্যালকম, সেবার তিনি অন্যতম জুরি, তিনি আমার নাম প্রস্তাব করেন। সবাই একমত, সেই বছরের ফেস্টিভ্যালে এটা সবথেকে ভালো অভিনয়। কিন্তু প্রায় সমস্ত ফেস্টিভ্যালেই একটা নিয়ম চালু যে একটা ছবিকে দুটো পুরস্কার দেওয়া যাবে না। এটা একটা প্রায় পলিটিক্যাল নিয়ম। সবাই বলল, অশনি সংকেত তো গোল্ডেন বেয়ার পাচ্ছে, তাহলে সমস্যা কোথায়? তখন ডেরেক ম্যালকম জেদ ধরে বললেন, যদি এই সেরা অভিনেতার পুরস্কারটা সৌমিত্রকে না দেওয়া হয়, তাহলে এবছর কোনো ছবির অভিনেতাই এই পুরস্কার পাবেন না, কারণ অন্যগুলো একটাও সেরা অভিনয় নয়। তাই হলো, সে বছর বার্লিন ফেস্টিভ্যালে কোনো বেস্ট অ্যাক্টর প্রাইজ ছিল না। কিন্তু আমার সব থেকে বড় পুরস্কার এসেছিল তার ঢের আগে, বার্লিন যাওয়ারও আগে। আমি সেদিন শেষ শুটিং করছি একটা গ্রামে। সেই গ্রামের লোকেদের সঙ্গে বসে গল্প টল্প করছি, ওরা মুড়ি টুড়ি খাওয়াচ্ছেন। আমি তখন তাদের সঙ্গে এত ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলাম যে অনেকের নাম ধরেও চিনতাম। একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলুন তো, আমি যে এই গাঁয়ের লোকের অভিনয়টা করলাম, আপনাদের কি মনে হলো তাতে? আপনাদের কি অনুভব হলো? ওরা বলল, আপনাকে দেখে কখনো মনেই হয়নি যে আপনি এই গাঁয়ের নন। এর থেকে বড় পুরস্কার আর কি? পুনশ্চ ছোট্ট একটা ঠাট্টার কথা বলি। সুকুমার রায়ের ভাষায় বললে বাজে গল্প। মানিকদার সামনে যখনই অশনি সংকেতের কথা উঠত, মানে উনি বলতেন, এবার অশনি সংকেতটা করলে হয়, তো সেই সব ঠাট্টার কথার শেষে একটা ছোট্ট ঠাট্টা করতেন, অশনি সংকেতটা করে ফেলাই যায়, আমাদের রেডিমেড ব্রাহ্মণ তো রয়েছে নেই। পদবী চট্টোপাধ্যায় বলে নয়, আমার নাকি ব্রাহ্মণের মতন চেহারা। এতক্ষণ শুনছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের আত্মপরিচয়ের 4 নম্বর পর্ব। আশা করি সবাই সঙ্গে ছিলেন এবং সামনেও সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই, শরীর এবং মনের যত্ন নেবেন।